পাকিস্তানে এখন প্রায় যুদ্ধ অবস্থা। অথচ এর মধ্যেও বাংলাদেশের যে ৬ ক্রিকেটার এবার পিএসএল এ দল পেয়েছেন, তাদের ব্যাপারে একটা দিক নির্দেশনা বিসিবি চেয়েছিল সরকারের কাছ থেকে। সরকার গ্রিন সিগন্যাল দেওয়াতে বাংলাদেশের ৬ ক্রিকেটার পিএসএল খেলার জন্য পাকিস্তানে চলে গেছেন। অথচ ভারতে তো কোনো যুদ্ধ অবস্থা ছিল না। কিন্তু সেইখানটাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যায়নি। টি-20 বিশ্বকাপ আমরা খেলিনি। ২টা ঘটনার বৈপরীত্যটা কি বুঝতে পারছেন? এবং সেই জায়গাটাতে কেন বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেল না? তদন্ত কমিটি করার যে ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সেই কমিটিটা যে কত গুরুত্বপূর্ণ এবং সেই তদন্ত করে দেখাটা যে কত গুরুত্বপূর্ণ তা কি বোঝা যাচ্ছে? যুদ্ধের মধ্যে থাকা পাকিস্তানে বাংলাদেশের ৬ ক্রিকেটার খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে পিএসএল এর একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। অথচ যুদ্ধাবস্থায় ছিল না যে ভারত, সেইখানটাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সরকার অনুমতি দেয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেইটা অনুমতি আদায় করে নিতে পারেনি, মধ্যস্থতা করতে পারেনি, অথবা কি জানি তারাও হয়তো ওইরকমই চেয়েছিল। ফলে এই জিনিসটা তদন্ত হওয়াটা যে কতটা জরুরি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তা বোধ করি সবারই বুঝতে পারার কথা। পিএসএল এ বাংলাদেশের ৬ জন ক্রিকেটার এইবার সুযোগ পেয়েছেন। মুস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন, লাহোর কালান্দার্সে তারা এই দুইজন খেলছেন। মুস্তাফিজকে শুরুতেই নিয়ে নিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে পাকিস্তানের এই দলটি ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় ২,৮১,০০,০০০ টাকার মতো। পারভেজ হোসেন ইমনকে নিলাম থেকে নেওয়া হয়েছে ৬০,০০,০০০ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় ২৬,০০,০০০ টাকার মতো। তারপরে ওইখানটাকে এই রিশাদ হোসেনকে নিলামে ৩ কোটি রুপি দিয়ে নিয়েছে, পাকিস্তানি রুপি দিয়ে, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, পিএসএল এর এবার নতুন দল। এবং বাকি যে আমাদের ৩ জন রয়েছেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম, এই ৩ জনই খেলবেন পেশোয়ার জালমিতে। ফলে বাংলাদেশের এই ৬ ক্রিকেটার পিএসএল এ খেলছেন কিনা তা নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। কেননা পিএসএলটা এবার বড় পরিসরে হওয়ার কথা ছিল, সেই পরিসরটা আরো গুটিয়ে আনা হয়েছে। পিএসএল এ গতবার যেই দল ছিল ৬টি, এবার দল সংখ্যা বেড়ে ৮টি হয়েছে। ৪ ভেন্যুতে গতবার খেলা হয়েছিল, এবার ৬টা ভেন্যুতে খেলা হওয়ার কথা ছিল। অথচ গতকালকেই ঘোষণা এলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পিএসএল এর দল সংখ্যা তো আর কমানো যাবে না, ৮টা থেকে কমানো যাবে না। তবে ভেন্যুর সংখ্যা ৬টা থেকে কমিয়ে ২টাতে নামিয়ে আনা হয়েছে। এবং সেই ২ ভেন্যু করাচি ও লাহোরও খেলাও হবে দর্শক শূন্য স্টেডিয়ামে, কোনো দর্শক আসবেন না। ফলে খুবই মেরমেরে একটা টুর্নামেন্টের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট এই অবস্থাতে বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএল খেলতে যাওয়ার অনুমতি দেয়া হবে কিনা, এটা তো একেবারে এনওসিটা তো ক্রিকেট বোর্ড দেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দিয়েছে। কিন্তু যেহেতু এখন এরকম একটা যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানে, খুব স্বাভাবিক পরিস্থিতি না, ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দিক নির্দেশনা চেয়েছিল বাংলাদেশ সরকারের কাছ থেকে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গিয়ে এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা আলোচনা করেছে। পাকিস্তানে যে বাংলাদেশ মিশন রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছে এবং ফাইনালি গিয়ে, যেহেতু এটা ২টা স্টেডিয়ামে খেলা হবে, দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে এবং এটা একটা ওই ফ্র্যাঞ্চাইজি লিগ হলে অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও আসবে টাইবেন, সবকিছু মিলে সিকিউরিটি সন্তোষজনক মনে হয়েছে। ফলে আমাদের সরকার গ্রিন সিগন্যালটা দিয়েছে, আমাদের ওই ক্রিকেটাররা তারা পিএসএল খেলার জন্য পাকিস্তানে চলে গিয়েছেন। পাকিস্তানের এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ, সেইটার প্রেক্ষাপটে যে জ্বালানি সংকট, ওইটা একটা বড় রিজন ধরা হচ্ছে যে পিএসএলটা একটু গুটিয়ে নিয়ে আসার, দর্শক শূন্য স্টেডিয়ামে মাত্র ২টা স্টেডিয়ামে ভেন্যুতে যে খেলা হবে সেই কারণে। কেননা ওই মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান, তিনি দেশটার স্বরাষ্ট্রমন্ত্রী বটে, তিনি বলছিলেন এই ঘোষণা দেওয়ার সময় যে তাদের প্রাইম মিনিস্টার এইখানটাতে ওয়ার্ক ফ্রম হোম, মানে অফিস আদালতগুলো একটু গুটিয়ে এনেছে, স্কুলের ছুটি বাড়িয়ে দিয়েছে, বন্ধ করে রেখেছে, ঈদের ছুটি বাড়িয়ে দিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ের জন্য মানুষের চলাচল সীমিত করার দিক নির্দেশনা পাকিস্তানের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই অবস্থাতে যদি ৩০,০০০ দর্শককে আমন্ত্রণ জানানো হয় খেলা দেখার জন্য, তারা তার পায়ে হেঁটে আসবেন না, বিভিন্ন ওই যানবাহন ব্যবহার করে আসবেন এবং এই সংশ্লিষ্ট আরও অনেক কিছু রয়েছে। ফলে ওই জ্বালানির উপরে অনেক বেশি চাপ পড়বে, সেই কারণটাতেই তাদেরকে গিয়ে এই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলার সিদ্ধান্তটা পিএসএল নিয়েছে। কিন্তু আসলে আরেকটা কারণও রয়েছে। কারণটা যে শুধু জ্বালানি সংকট না, যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এখন খুবই উত্তপ্ত অবস্থায় যাচ্ছে, গোলাগুলি চলছে ২ প্রান্ত থেকে এবং সেইখানটাতে অনেক হতাহতের খবরও চলে আসছে। ফলে এই ২টা দেশের যে যুদ্ধ অবস্থা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, সেইটাও ৬টা ভেন্যুতে যদি খেলা হয়,
এই সিকিউরিটি মেইনটেইন করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে পিএসএল এর জন্য। সেই কারণে খেলাটা ২ টা ভেন্যুতে দর্শক শূন্য স্টেডিয়ামে নামিয়ে আনা হয়েছে। কিন্তু স্টিল সিকিউরিটি রিস্ক তো থাকেই। সেই রিস্কের জায়গাটা জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটা তারা না হয় করল। কিন্তু সিকিউরিটি রিস্কের বিষয়টা তো থাকেই। জ্বালানি সাশ্রয় নিয়ে তো আর বাংলাদেশের ৬ ক্রিকেটার খেলতে যাবে কি যাবে না এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের সরকারের সম্পর্ক নাই, আমাদের ক্রিকেট বোর্ডের সম্পর্ক নাই। আমাদের যেটা সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটারদের সিকিউরিটির ব্যাপারটা। এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছিলেন যে আমাদের ক্রিকেটারদের সিকিউরিটিতে কোনো রকম কোনো এখানে কম্প্রোমাইজ করার সুযোগ নাই এবং সকল দিক বিবেচনা করেই তাদের পিএসএল খেলতে যাওয়ার অনুমতি দেয়া হবে অথবা অনুমতিটা দেয়া হবে না। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে ফাইনালি গিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকার এই ক্রিকেটারদের পিএসএল খেলতে যাওয়ার অনুমতি দেবেন এবং অনুমতি দিয়েছেন। আমি আজকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমাদের ক্রিকেটাররা তারা যে পিএসএল উড়ে যাচ্ছেন সেইটা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে বিমানের ভেতরে ছবি-টবি দিয়ে সেটা তারা জানাচ্ছেন। ঠিক আছে, এখন ওইখানটা যে পরিস্থিতি কীরকম দাঁড়ায়, কি হয় না হয়, পিএসএলে তো গতবারও তো হয়েছে না যে স্টেডিয়ামের বাইরে এরকম হচ্ছে গিয়ে গোলাগুলি হয়েছে, মানে বোমা বর্ষণ হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যেরকম হয় পিএসএলই পোস্টপন্ড হয়ে যেতে পারে, তখন সেই অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আমার যেটা মূল প্রশ্নের জায়গা সেটা হচ্ছে এই যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশের ৬ ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিতে পারলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে মধ্যস্থতা করলো, তাহলে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাইনি কেন? ভারতে তো তখন কোনো যুদ্ধ চলছিল না। ভারতের সাথে তো কোনো দেশের ওই সময়কার যুদ্ধ পরিস্থিতি ছিল না এবং সেখানে কিন্তু এরকম কোনো ভিজিবল, মানে আমি এই এখনকার যে পরিস্থিতি পাকিস্তানের, এরকম পরিস্থিতি তো ছিল না। আমাদেরকে ওই সময় একটা বোঝানো হয়েছে, কি, কি জিনিস যেন বুঝিয়ে দিল, আমাদের সরকারও বুঝিয়েছে, আমাদের জি হুজুর ক্রিকেট বোর্ড আজ্ঞাবহ আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ডও তারা মাথা নত করে নত শিরে সব কিছু হ্যাঁ হুজুর বলে বলে সব মেনে নিয়েছে এবং আমাদেরকে বোঝানো হলো যে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বেশি নিরাপত্তা ঝুঁকি আসলে তৈরি করবে। ফলে ওরকম একটা বয়ান তৈরি করে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না। ভারতে তো বিশ্বকাপ হয়ে গেছে। ভারতের ৫টা শহরে বিশ্বকাপের ম্যাচ হয়েছে, ৩৫টা ম্যাচ হয়েছে, ১ মাস ধরে বিশ্বকাপ হয়েছে। কিছু তো হয় নাই। ওইখানে তো কোথাও কোনো নিরাপত্তার কোনো সংখ্যা তৈরি হয় নাই। তো বাংলাদেশ খেলতে গেলেই নিরাপত্তার সংখ্যা তৈরি হতো। অন্য দেশ যে সবগুলো দেশ খেলে গেল এই ১ মাস ধরে ৫টা ভেন্যুতে ৩৫টা ম্যাচ খেললো, কারো কোনো নিরাপত্তার সংখ্যার জায়গা তৈরি হলো না। তো আপনি যখন এরকম একটা অবস্থায়, তখন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এখন একটা নির্বাচিত সরকার, কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু সেম রয়েছে। তখনও আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড ছিল, এখনও আমিনুল ইসলাম বুলবুল ভাইয়েরই ক্রিকেট বোর্ড রয়েছে। পাকিস্তানে এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের ক্রিকেট বোর্ড যদি সরকারের সঙ্গে সেই লিয়াজোটা করে ৬ ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য পাকিস্তান পাঠানোর অনুমতিপত্রের ওই জায়গাটাতে একটা নিয়ে আসতে পারে, তাহলে কি কারণে এই বুলবুল ভাইয়ের বোর্ড সরকারের সঙ্গে সেই জায়গাটাতে থেকে আমাদের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে দিল না বা সেই ব্যবস্থাটা করতে পারল না? সরকারের সমস্যাটা কোথায় ছিল? ডক্টর আসিফ নজরুলের সমস্যাটা কোথায় ছিল? আমিনুল ইসলাম বুলবুলের সমস্যাটা কোথায় ছিল? এটা খুঁজে বের করে দেখা জরুরি না? আমি মনে করি ভীষণ জরুরি। অবশ্যই যদি আমি টাইম এনে গেনে এই কথাটা বলে আসছি এবং ধরেন এইটা যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন একটা তদন্ত কমিটি করবেন, বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে গেল না, ঈদের পর কিন্তু চলে এসেছে, ফলে ওই আশাবাদের জায়গাটা আমার আরও রয়েছে। আমার আরও আশাবাদের জায়গা তৈরি হয় যখন আমিনুল হক বলেন যে আইপিএলের খেলাগুলো বাংলাদেশে সম্প্রচার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, কোন প্রেক্ষাপটে দিয়েছে সেটা তিনি রিভিজিট করবেন এবং যদি মনে হয় যে না ঠিক আছে, যে এটা কোন অবস্থাতে দিয়েছিল সেটা রিভিজিট করে সিদ্ধান্ত নিয়ে এটা পরিবর্তন হতে পারে, তার কথাতে সেই রকম ইঙ্গিত রয়েছে। ফলে এইটাও আমাকে আসলে আশাবাদী করে যে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কটা আবারও আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা আসলে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আইপিএলের খেলা বাংলাদেশে সম্প্রচার করা এবং কেন আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেললাম না, সেখানে কার কি এজেন্ডা ছিল, কার কোন রাজনৈতিক এজেন্ডা ছিল, কার চেয়ারে আঁকড়ে ধরে রাখার এজেন্ডা ছিল, সেইটা খুঁজে বের করে দেখাটাও আসলে খুবই জরুরি। আপনাদের কাছে টপিকসটা পুরনো মনে হতে পারে, কিন্তু যখন আপনি মিলিয়ে দেখবেন যে পাকিস্তানে এই অবস্থায় বাংলাদেশে ৬ ক্রিকেটারকে যুদ্ধের মধ্যে খেলতে পাঠিয়েছে, আমি যদি ওইরকমভাবে বলি, কিন্তু ভারতে কোনো যুদ্ধ অবস্থা ছিল না, অথচ আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাইনি এবং আমাদের কেমন একটা ফিলিং দেওয়া হয়েছে যে আমরা যে খেলতে গেলাম না সেইটাই আমাদের জন্য বিরাট একটা বিজয় হয়ে গিয়েছে, সেটাই আমরা মর্যাদার কাপ জিতে গিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের তাতে কি কোনো লাভ হয়েছে? বাংলাদেশ ক্রিকেটের তাতে ক্ষতি হয়েছে। বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলতে পারেনি। কেন খেলতে পারেনি, কাদের কারণে খেলতে পারেনি? যখন পাকিস্তানে এই ৬ ক্রিকেটারকে খেলতে যাওয়ার অনুমতি নির্বাচিত সরকার দেয় বিসিবির মধ্যস্থতায়, সেই একই বিসিবি যখন ছিল তখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কেন তারা বাংলাদেশকে যুদ্ধবিহীন ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে রাজি করাতে পারেনি? কোন জায়গাটাতে সমস্যা ছিল? সর্ষের মধ্যেই কোন ভূত লুকিয়েছিল সেটা খুঁজে বের করে দেখার ভীষণ জরুরি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সেই বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলতে গেল না সেই তদন্ত কমিটি দ্রুততম সময়ে গঠিত হয়ে দ্রুততম সময়ে তাদের সেই ফাইন্ডিংসগুলো বের করবে, ওই প্রত্যাশাটা তো আমরা করতেই পারি বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নের জন্য এবং
প্রথম পদক্ষেপ হিসেবে আইপিএলে সম্প্রচার নিষেধাজ্ঞাটা যদি তুলে না হয়, তাহলে একটা রাইট মেসেজ সীমান্তের ওই পারে ভারতে বাংলাদেশ থেকে যাবে বলে আমি অন্তত মনে করছি। একমত হবেন কি আপনি আমার সঙ্গে? বলুন।